কিছুদিন ধরে আকাশের পাশের ফ্ল্যাটে পুরো সোসাইটির লোকজন আসা যাওয়া করে, কারণ পাশের ফ্ল্যাটে সুদীপ্ত অদ্রিজা নামের খুব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। অদ্রিজা দেখতে এত সুন্দর ছিল যে রাতারাতি তার নাম লোকের মুখে ছড়িয়ে পড়ে, তাই সবাই অদ্রিজার রূপের কথা শুনে তাকে দেখতে আসে। এত লোকজনকে আসতে দেখে আকাশের মা সুবর্ণা দেবীরও খুবই কৌতূহল হয়, তাই সেও প্রতিবেশীর নতুন বৌমাকে দেখতে যায়। এমন সময় অদ্রিজা সবাইকে চা পকোড়া পরিবেশন করে। অদ্রিজাকে দেখে সুবর্ণা দেবী বলে, বৌদি, এরকম মেয়ে কোথা থেকে পেলেন? এত সুন্দরী মেয়ে মনে হয় আমি জীবনে প্রথমবার দেখলাম। আমার বৌমাও যদি এত সুন্দর হতো তাহলে গর্বে আমার মাথা উঁচু থাকতো। আপনার বৌমা কি ভদ্র নম্র, তার উপর আবার এত সুন্দরী। আর বলবেন না, কপাল জোরে পেয়ে গেলাম। আমি কখনো ভাবিনি আমার ছেলের জন্য এত সুন্দরী মেয়ে পাবো, কিন্তু উপরওয়ালা ঠিক জুটিয়ে দিল। আমার বৌমা শুধু রূপবতী নয়, গুণবতীও বটে। এরকম বৌমা ঘরে এনে আমি খুব খুশি হয়েছি। এভাবে সুবর্ণা দেবী বেশ কিছুক্ষণ ধরে অদ্রিজার প্রশংসা করে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ বাদেই আকাশ অফিস থেকে ফিরে এসে দেখে পাশের ফ্ল্যাটের সুন্দরী অদ্রিজা লিফটে ওঠার জন্য দাঁড়িয়ে আছে। অদ্রিজার রূপ দেখে আকাশ একেবারে মুগ্ধ হয়ে যায়। ওই কেলে সুদীপ্তর এত সুন্দর বউ জুটেছে। এমন সুন্দরী মহিলা আমি জীবনে তো প্রথমবার দেখলাম। ধুর, আমি যদি ওই মেয়েটাকে আগে পেতাম তাহলে রোশনিকে সেটা আমি একেই বিয়ে করতাম। তবে তা কি হয়েছে, আমি তো অদ্রিজাকে একটু ইমপ্রেস করার চেষ্টা করতেই পারি। এই ভেবে আকাশ নিজের গায়ে একটু পারফিউম ছড়িয়ে নেয়। তুমি এই সন্ধ্যাবেলা নিচে যাচ্ছ? তোমার কি কোনো কিছু দরকার আছে? না মানে তোমার যদি জিনিসপত্র কেনার দরকার হয়ে থাকে তাহলে আমাকে ফোন করে বলে দিতে পারো। আর তোমার বর সুদীপ্ত তো অনেক রাত করে অফিস থেকে বাড়ি ফিরে, তাই না? তাই বলছিলাম তোমার যদি অসুবিধা হয়ে থাকে আমাকে বলতে পারো। ও, আপনি আকাশ দা, তাই না? আমি আপনার নামে অনেক গল্প শুনেছি। আপনি খুব ভালো মানুষ। আসলে আমি একটু ওষুধের দোকানে যাচ্ছিলাম। আমার শাশুড়ি মায়ের হঠাৎ করে ওষুধ শেষ হয়ে গেছে, তাই মা যেতে বললেন। আরে, তুমি এত কষ্ট করে নিচে কি হেঁটে হেঁটে ওষুধ নিয়ে আসবে? তার থেকে বরং আমার কাছে বাইক আছে, আমি তোমাকে বাইকে করে বাজারে নিয়ে যাচ্ছি। আর শুধু ওষুধ কেন, তোমার যদি অন্য কিছু বাজার করার থাকে তুমি তাও করে নিতে পারো। এই বলে আকাশ অদ্রিজাকে নিজের বাইকের পেছনে বসিয়ে বাজারে নিয়ে চলে যায়। কিন্তু বাজারে গিয়ে আকাশ রোশনিকে একটা দামি রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যায়। অদ্রিজা, তুমি কিন্তু একদম লজ্জা করবে না। তোমার যা যা খেতে ইচ্ছা করে তুমি অর্ডার করতে পারো। আর আমার তো কোনোদিনও তোমার সঙ্গে আলাপ করা হয়নি, তাই আমি তোমাকে একটা ছোট ট্রিট দিচ্ছি। অদ্রিজা আকাশের কথা শুনে খুবই খুশি হয়, তাই সে তখনই স্টার্টারে 4-5টা আইটেম, মাটন বিরিয়ানি, ডাক বাংলো ইত্যাদি অর্ডার করে। কিন্তু অন্যদিকে রোশনি অনেকক্ষণ ধরে আকাশের জন্য অপেক্ষা করে বসে থাকে। আকাশ কোথায় গেল? এতক্ষণে তো আকাশের বাড়ি চলে আসার কথা। আমাকে বলল বাড়ি চলে এসেছি, কিন্তু এখনো বাড়ি ফিরল না কেন? ছেলেটা কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না। আমার ফোনও তো রিসিভ করছে না। এই ভেবে সোনালি তাদের ফ্ল্যাটের জানালার কাছে গিয়ে আকাশের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই রোশনি দেখতে পায় অদ্রিজা আকাশের বাইকের পেছন থেকে নামছে। কিছুক্ষণ আকাশ সেখানে দাঁড়িয়েই অদ্রিজার সঙ্গে হেসে হেসে গল্প করে, যা দেখে রোশনি প্রচন্ড পরিমাণে রেগে যায়। আকাশ যখন বাড়িতে ঢোকে তখন, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি আমাকে ফোন করে বললে তুমি নাকি বাড়ি ফিরে এসেছো, তাহলে তোমার ফিরতে এত দেরি হলো কেন? আমি তোমার জন্য গরম গরম বিরিয়ানি রান্না করে রেখেছি, এতক্ষণে তো বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে। আমার আর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা নেই। আমি এক্ষুনি বাইরে থেকে এক বন্ধুর সঙ্গে বিরিয়ানি খেয়ে এলাম। তুমি যে বিরিয়ানি বানিয়েছো ওগুলো বরং বাবা আর মাকে দিয়ে দাও। আমার পেট পুরো ভর্তি, তাই আমি রাতে কিচ্ছু খাবো না। তুমি তো কখনো এরকম করো না। আমার হাতের বিরিয়ানি তোমার তো খুব ভালো লাগে। এর আগে তুমি কখনো বাইরে থেকে খেয়ে আসোনি। আর আজকে সন্ধ্যাবেলা তুমি অদ্রিজাকে নিয়ে কোথায় গিয়েছিলে সেটা আগে বলো। আমি জানালা দিয়ে খুব ভালো মতো সবটাই দেখতে পেয়েছি। রোশনি এ কথা বলা মাত্রই আকাশ খুবই রেগে যায়। সব কথার কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? তুমি যাও তো এখান থেকে, আমার তোমার মুখ দেখতে ইচ্ছা করে না। কি করতে চাই আমি তোমাকে বিয়ে করেছিলাম আমি তো এখনো বুঝতে পারছি না। একবার পাশের ফ্ল্যাটের অদ্রিজাকে দেখো তো, তোমার থেকে 1000 গুণ বেশি সুন্দরী। আর তারপরেও তার কথাবার্তা ভীষণ সরল, নম্র, ভদ্র। আর এদিকে তোমাকে দেখো। রোশনি আকাশের কথা শুনে দুঃখ পায়, কিন্তু সে মুখে কিছু বলতে পারে না। এভাবেই কিছুদিন কাটে। প্রায় দিনই আকাশ এবং তার মা সুবর্ণা দেবী অদ্রিজার রূপের প্রশংসা করতে থাকে।
প্রত্যেক দিনই রোশনি ফ্ল্যাটের বাইরে যাওয়ার সময় দেখে প্রতিবেশী সুন্দরী বউ অর্থাৎ অদ্রিজা বাইরে বেরোলেই তার পেছন পেছন সোসাইটির পুরুষ মানুষেরা তাকে ইমপ্রেস করার জন্য লেগে থাকে। সোসাইটির প্রত্যেক বউয়েরাই নিজেদের স্বামীকে এভাবে প্রতিবেশী সুন্দরী বউয়ের পেছনে ছুটতে দেখে ভীষণই রেগে যায়। এই অদ্রিজা আসার পর থেকে সোসাইটির প্রত্যেকটা ছেলে ওর পেছন পেছন ঘুরে বেড়ায়। অদ্রিজার স্বামী বা শাশুড়ি মা কেন যে কিছু বলে না আমি এখনো বুঝতে পারছি না। অদ্রিজার পেছনে যেন মৌমাছির মতো সবাই লেগে আছে। যেদিন থেকে এসেছে আমার শাশুড়ি মা আর স্বামী অদ্রিজার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। বাকি মহিলাদের মুখেও একই রকমের কথা শুনি রোশনি দীর্ঘশ্বাস ফেলে ফ্ল্যাটে ঢুকে পড়ে। দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কাটে আর একদিন বিকালে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আকাশ অফিস থেকে ফিরে সোসাইটিতে ঢুকতে গিয়ে দেখে অদ্রিজা দাঁড়িয়ে আছে, কিন্তু অদ্রিজার কাছে কোনো ছাতা নেই, যা দেখে আকাশের মন আনন্দে নেচে ওঠে। কিন্তু আকাশ অদ্রিজার কাছে ছাতা নিয়ে যাওয়ার আগেই সেখানে সোসাইটির অন্যান্য বেশ কিছু পুরুষ মানুষ পৌঁছে যায়। এই তোমরা কেন অদ্রিজার মাথায় ছাতা দিচ্ছ? আমি অদ্রিজার মাথায় ছাতা দেবো? আমি এখানে সবার থেকে আগে এসেছি, তোমরা আমার অনেক পরে এসেছো। যাও এখান থেকে, অদ্রিজা শুধু আমার ছাতা মাথায় দেবে। এই অদ্রিজা কি তোর সম্পত্তি নাকি? অদ্রিজা আমার বান্ধবী, তাই আমি ওর মাথায় ছাতা দেবো। এই তোর বান্ধবী মানে? অদ্রিজা তোদের কারোর সাথে কোথাও যাবে না। তোদের ঘরে বউ থাকতে তোরা অদ্রিজাকে লাইন মারছিস? তোদের সাহস তো কম নয়। দাঁড়া, তোদের বউকে আমি এক্ষুনি বলছি। তা তুমি কি একদিনকার ছেলে নাকি? তুমি তো কাকু, তোমার তো ঘরে বউ বাচ্চা সব আছে, তাও তুমি অদ্রিজাকে ইমপ্রেস করতে চলে এসেছো? দাঁড়াও, আমি আজই গিয়ে কাকিমাকে বলবো। তরুণের কথা শোনার পর অজয় এবং তরুণের মধ্যে মারপিট লেগে যায়। এমন সময় অদ্রিজা সবাইকে থামিয়ে বলে, আহ, আপনারা কি শুরু করলেন? আমি সবার সাথেই একদিন একদিন করে যাব। সবে বর্ষাকাল পড়েছে, এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হবে। আপনারা প্রত্যেক দিনই ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকবেন আর আমি প্রত্যেক দিন এক একজনের সঙ্গে যাব। তবে আজকে আকাশ তো সবার আগে এসেছে, তাই আমি আকাশদার সঙ্গেই যাব। এমন কথা শুনে আকাশ খুবই খুশি হয়, তাই তখনই আকাশ অদ্রিজাকে তার ফ্ল্যাটে পৌঁছে দেয়। অদ্রিজাকে ইমপ্রেস করতে পেরে আকাশ মনে মনে খুবই খুশি হয়। উফ, উপরওয়ালা তুমি ফাইনালি আমার দিকে দেখলে। আমি এটাই তো চেয়েছিলাম, সোসাইটির সব ছেলেকে পার করে অদ্রিজা আমাকে পছন্দ করবে। আমি জাস্ট ভাবতেই পারছি না। এভাবেই দেখতে দেখতে দু একদিন কাটে। একদিন আকাশের অফিস ছুটি থাকায় সে বাড়িতেই থাকে। এমন সময় দরজায় নক পড়ায় আকাশ দরজা খুলে দেখে সেখানে অদ্রিজা দাঁড়িয়ে আছে, যা দেখে আকাশ খুবই খুশি হয়। এমন সময় অদ্রিজা আকাশের দিকে একটা টিফিন কৌটো দিয়ে বলে, এই যে আকাশদা, আমি আপনার জন্য নিজে হাতে পায়েস রান্না করেছি। আসলে আমি শুনেছি নতুন বন্ধুত্ব হলে কিছু মিষ্টি মুখ করাতে হয়, তাই আপনাকে পায়েস দিতে আসলাম। আপনি খেয়ে কিন্তু অবশ্যই বলবেন কেমন হয়েছে। অদ্রিজার কথা শুনে আকাশের মন আনন্দে নেচে ওঠে। তুমি দিলে তো আমি বিষও খেয়ে নেব। উফ, পায়েস থেকে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ইচ্ছে তো করছে এত সুন্দর পায়েসটা শোকেসে তুলে রেখে দিই, সারা জীবন আমার কাছে এভাবেই থেকে যাক। অদ্রিজা, তোমাকে এত সুন্দর দেখতে, তাহলে তোমার হাতে রান্না করা পায়েস না জানি কত সুন্দর খেতে হবে। আকাশের এরকম কবি কবি কথা শুনে অদ্রিজা লজ্জা পেয়ে যায়। ঠিক তখনই সেখানে রোশনি চলে আসে। এমন সময় অদ্রিজাকে নিজের বাড়িতে দেখে রোশনি নিজের মাথা ঠিক রাখতে পারে না। এই নির্লজ্জ মেয়ে, যাও যাও, এখন এখান থেকে বেরিয়ে যাও। তোমার সাহস তো কম নয়, আজকে তুমি আমার বাড়িতে এসেছো, এখনই এখান থেকে চলে যাও, না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেব। এভাবে অদ্রিজা ভীষণ জোরে চিৎকার করতে শুরু করে। অদ্রিজা কান্নাকাটি করতে শুরু করে দেয়, যা দেখে আকাশ বলে, তুমি প্লিজ কান্নাকাটি করো না। আসলে আমার বউটা ভীষণ পাগল, ওর মাথার একটু গন্ডগোল আছে। আসলে ওকে আমি দুপুরবেলা ওষুধটা খাওয়াতে ভুলে গেছি, তাই ওই রকম পাগলামি করছে। অদ্রিজা তখনই সেখান থেকে চলে গেলে রোশনি এবং আকাশের মধ্যে ভীষণ ঝামেলা সৃষ্টি হয়। রোশনি নিজের ঘরের দরজা বন্ধ করে বসে থাকে, কিন্তু তাতে আকাশের কিছু যায় আসে না। আকাশ অদ্রিজার জন্য গরম গরম লাচ্ছা পরোটা এবং চিকেন কষা বানিয়ে নিয়ে যায়, কিন্তু অদ্রিজার ফ্ল্যাটের সামনে পৌঁছানো মাত্রই আকাশ শুনতে পায়, এই বুড়ি, তোকে বললাম না ঘরটা ভালো করে মুছবি? এই ঘরে ধুলো আছে কেন? আমি মোটেই ধুলো সহ্য করতে পারি না, তোর জন্য আমার পাটা নোংরা হয়ে গেল। চল এখনই বাথরুমে গিয়ে আমার পা ধুয়ে দিবি। আর আজকে তোর ছেলেটা বাড়িতে আসুক, আজকে আমি তোদের সব সম্পত্তি আমার নামে করে নেব, তারপর তোদের দুজনকে মেরে আমি এই সোসাইটির গার্ডেনে পুঁতে দেব।
অদ্রিজার কথা শুনে আকাশের গায়ে রক্ত হিম হয়ে ওঠে। সে তখনই কোনো মতে নিজের ফ্ল্যাটে পালিয়ে গিয়ে বাঁচে। আসলে অদ্রিজা একজন মানসিক রোগী ছিল, সেই জন্যই তার বাবা মা তাড়াতাড়ি অদ্রিজার বিয়ে দেয়। বিয়ের কিছুদিন পর থেকেই অদ্রিজা প্রত্যেক দিনই সুদীপ্ত এবং তার মায়ের উপর অত্যাচার করতে শুরু করে। এরকম অত্যাচার সহ্য করতে না পেরে সুদীপ্ত ডিভোর্স ফাইল করে চিরকালের জন্য অদ্রিজাকে বাপের বাড়িতে রেখে আসে। কয়েকদিনের মধ্যেই সেই ঘটনা জানাজানি হয়ে গেলে অদ্রিজার কথা শোনা মাত্রই সবাই এখন খুব ভয় পেয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি ভাবতেই পারিনি অত সুন্দর দেখতে বৌমা কখনো এত ভয়ঙ্কর হতে পারে। তার থেকে আমার বৌমা হাজার গুণ ভালো। তুমি অদ্রিজার মতো সুন্দর নও বলে আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু আমি এখন বুঝতে পারছি ওরকম সুন্দর বৌমা থাকার থেকে কুৎসিত বৌমা থাকা হাজার গুণ ভালো। আমি আপনাকে কবেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু সত্যি কথা হলো একটা মানুষের কথাবার্তা আর তার যদি ব্যবহার ভালো না হয় তাহলে সে কোনোদিনও প্রকৃত সুন্দর হতে পারবে না। একটা মানুষের ভালো ব্যবহারই বিচার করে সে কতটা সুন্দর। সেদিনের পর থেকে রোশনিকে তার পরিবার কখনো কোনো কথা শোনায় না। রোশনি তার পরিবারের সঙ্গে হাসিখুশি বসবাস করতে থাকে। রনি এবং চন্দ্রিমা একই অফিসে চাকরি করত। তারা দুজনে শুধু খুব ভালো বন্ধু ছিল তাই নয়, তারা একে অপরকে খুব পছন্দ করত। রনি তার মা জুলেখা দেবীর সঙ্গে বাস করত। জুলেখা দেবীকে রনি চন্দ্রিমাকে বিয়ে করার ব্যাপারে অনেক আগেই বলেছিল, কিন্তু তার মা তাদের এই বিয়েতে রাজি হচ্ছিল না। তার কারণ শুধু একটাই ছিল, চন্দ্রিমা চাকরি করে। জুলেখা দেবীর একটি ঘরোয়া মেয়ের প্রয়োজন ছিল, যে কিনা তার সংসারের সমস্ত দায়িত্ব গ্রহণ করবে আর যে সর্বদাই তার সেবায় নিয়োজিত থাকবে। অনেকদিন ধরে রনি তার মাকে বুঝিয়ে বুঝিয়ে শেষ পর্যন্ত তাদের বিয়েতে রাজি করায়। বিয়ের পর চন্দ্রিমা যেদিন প্রথম রনিদের বাড়িতে পা রাখে তখন জুলেখা দেবী তাকে বলে, দেখো বৌমা, আমি আগেই সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। আমার চাকরি করে মেয়ে পছন্দ নয়। আমি এই বিয়েতে শুধুমাত্র আমার ছেলের জন্য রাজি হয়েছি। তুমি এখন এই বাড়ির বৌমা। আজ থেকে এখন থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব তোমার। উফ মা, এগুলো তো পরেও বলা যায় নাকি? সবে তো ও এলো বাড়িতে। না, আমাকে বলতে দে, পরে আবার কি? দেখো বৌমা, আজ থেকে আমি এই সংসারের কোনো কাজকর্ম করতে পারবো না। আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই। এতদিন পর্যন্ত সব কাজ আমি একা করে এসেছি। আজ থেকে তুমি সব করবে। তোমার অফিস, তোমার বাইরের কাজ নিয়ে আমি কখনোই মাথা ব্যথা করবো না। তোমার অফিসের গল্প আমি কখনোই শুনবো না। আমি শুধু ঘরের কাজই বুঝে নেব। আরে মা, হয়েছে, থামো এবার। উফ, সরি চন্দ্রিমা, তুমি মায়ের কথাই কিছু মনে করো না, কেমন? চলো ঘরে চলো। না না রনি, মা তো ঠিকই বলছেন। এখন থেকে এই সংসারের দায়িত্ব আমার। মা, আপনি চিন্তা করবেন না, আমি ঘর সংসার আর অফিস দুটোই সামলে নেব। আপনাকে আমি কোনো অভিযোগ করতে দেব না। বেশ কয়েকদিন সব ভালোই কাটছিল। চন্দ্রিমা একই সঙ্গে ঘর এবং অফিস দুটোই সামলাচ্ছিল। সে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করে রান্না করে অফিসে যেত, আবার বাড়ি এসেও বাড়ির সব কাজকর্ম করত। রনি ও চন্দ্রিমা প্রত্যেকদিন একই সঙ্গে অফিসের জন্য বেরিয়ে পড়ত। একদিন সকালবেলা, কি গো শুনছো? আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, এখনো আমার রান্না বাকি আছে। তুমি আমার ব্লাউজটা একটু আয়রন করে দেবে গো, আমি পরে অফিসে যাব। অবশ্যই, কেন করে দেব না? তুমি যাও, রান্না করে নাও। আমি আমার শার্ট আর তোমার ব্লাউজ আয়রন করে দিচ্ছি, তুমি যাও। এই রনি, তুমি ছেড়ে দাও। আমার কেমন জানি তোমাকে কাজ বলতে খারাপ লাগছে। আমি আজকে এমনি ব্লাউজ পরে চলে যাব, আয়রন করতে হবে না। খারাপ লাগার কিছু নেই চন্দ্রিমা, এটা কোনো ব্যাপার না। তুমিও তো আমার সব কাজে আমাকে সাহায্য করো। যাও, তুমি যাও, রান্নাঘরে যাও। থ্যাংক ইউ রনি, তুমি খুব ভালো। আমার বাবু সোনা, আমাকে এত ভালোবাসো আমি জানতাম না তো। চন্দ্রিমা রান্নাঘরে চলে যায়। রনি চন্দ্রিমার ব্লাউজ প্রেস করতে থাকে। বাইরে থেকে রনির মা এসব দেখে খুব রেগে যায়। এসব আমি কি দেখছি? আমার ছেলে নিজের বউয়ের ব্লাউজ প্রেস করছে। বিয়ের 2 দিন হলো না, এই মেয়ে মিষ্টি মিষ্টি কথাই ভুলিয়ে ভালিয়ে আমার ছেলেকে গোলামে পরিণত করেছে। আমিও দেখি আমার ছেলে আর কি কি করতে পারে। পরের দিন সকালবেলা জুলেখা দেবী ইচ্ছা করে চন্দ্রিমাকে অনেক অনেক জামা কাপড় পরিষ্কার করতে দেয়।
চন্দ্রিমা খুব কষ্ট করে সব জামা কাপড়গুলো কাচে। চন্দ্রিমা অত বেশি জামা কাপড় কেচে সে হাঁপিয়ে উঠেছিল। কই চন্দ্রিমা, কি করছো এখনো বাথরুমে? সেই কখন বাথরুমে ঢুকেছো, এখনো হয়নি জামা কাপড় কাচো তোমার? এই তো হয়ে গেছে। বাবারে বাবা, এত জামা কাপড় আজকে আমি প্রথমবার কাচলাম। আমার কোমর আর হাত খুব ব্যথা করছে। রনি, তুমি আমার একটা হেল্প করবে গো? হ্যাঁ বলো না, কি করতে হবে বলো। একটা কেন, আমি তোমার অনেকটা হেল্প করতে চাই। এই জামা কাপড়গুলো একটু ছাদে মেলে দিয়ে আসবে গো প্লিজ। আমার আর ক্ষমতা হচ্ছে না ছাদে যাওয়ার মতো। আবার প্লিজ বলার কি আছে, তুমি শুধু হুকুম করবে, হুকুম। আমি সব সময় তোমাকে সাহায্য করার জন্য আছি, বুঝেছো? ঠিক আছে পাগল, যাও, আমি রান্নাঘরে যাই, এখনো রান্না বাকি আছে আমার। রনি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে চন্দ্রিমাকে হেল্প করার জন্য রান্নাঘরে আসে। আমার কাজ কমপ্লিট, এবার বলো কি করতে হবে। রান্নার কাজে আমি তোমাকে সাহায্য করতে পারি ডার্লিং? না না, কিছু করতে হবে না, তুমি রেডি হয়ে নাও, যাও। কিছু করতে হবে না মানেটা কি? দাও, আমি রুটিগুলো বেলে দিচ্ছি। যদিও কোনোদিনও ট্রাই করিনি, তবে আজকে করেই দেখি পারি কি না। জুলেখা দেবী লুকিয়ে লুকিয়ে শুধু দেখেই যাচ্ছিল যে রনি আর চন্দ্রিমা কি কি করে। রনি রুটি বেলতে শুরু করলে জুলেখা দেবী খুবই রেগে যায়। বাহ, সাবাস রনি, সাবাস। তুই তো দেখছি বউয়ের গোলাম হয়ে গেছিস। হ্যাঁ, আমি কোনোদিনও ভাবিনি যে তোর অবস্থা একদিন এরকম হবে। কেন মা, আমি কি করলাম যে তুমি এরকম বলছো? কি করলাম মানে? বউ উঠতে বললে উঠছিস, বসতে বললে বসে পড়ছিস। এটাকে বউয়ের গোলাম বলে না তো কি বলে? তুই একজন পুরুষ মানুষ হয়ে এসব করছিস, তোর লজ্জা করছে না? এটাকে গোলামি করা বলে না মা। আমি আমার বউয়ের কাজে সাহায্য করছি জাস্ট। ও সারাদিনে অনেক কাজ করে, অফিসে এত কাজ, তারপর বাড়ির কাজ। ও একা একা কিভাবে পারবে বলো? বিয়ের আগে তো শুধু অফিসের কাজই করতো। আর তাছাড়া আমি তো ওকে জাস্ট ছোট ছোট কাজে সাহায্য করছি, এতে অসুবিধা কি? ও আচ্ছা, বউয়ের কাজে সাহায্য করছিস। কই, এত বড় হলি আমাকে তো একটা কাজে হেল্প করিসনি কখনো। আমি তো বাড়ির সব কাজ আগে একা একা করতাম। কই, তখন তো তোর জন্মধারিণী মায়ের প্রতি একটুও মায়া দয়া হয়নি। মা, তুমি সারাদিন তো বাড়িতেই থাকতে আর শুধু বাড়ির কাজই করতে। একবার ভেবে দেখো তো তাহলে চন্দ্রিমার ওপর কত কাজের চাপ থাকে। তবে আমি মানছি যে তুমিও আগে অনেক কাজ করতে, কিন্তু মা আমি আগে কোনোদিনও এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখিনি। আমি তো বাবাকেও কোনোদিনও দেখিনি তোমাকে সাহায্য করতে। রনি তার বাবার কথা বলতেই জুলেখা দেবীর পুরানো দিনের কথা মনে পড়ে যায়। জুলেখা, তুমি কোথায়? দুধওয়ালা এসেছে, দাঁড়িয়ে আছে, দুধটা নিয়ে যাও। কতবার বলবো, শুনতে পাচ্ছ না নাকি? শোনো না, আমি তো রনিকে খাওয়াচ্ছি, তুমি একটু দুধটা নিয়ে নাও না। রান্নাঘর থেকে একটা পাত্র নিয়ে যাও। কি তুমি আমাকে কাজ করতে বলছো? আমি সব পারবো না। এগুলো ছেলেদের কাজ নয়, বুঝেছো? মেয়েদের কাজ এগুলো, আমি পারবো না। নিজের কাজ নিজে করো, যাও। উফ, এই লোকটা একটুও বোঝে না আমাকে। এত ছোট বাচ্চা নিয়ে সংসারের এত কাজকর্ম, তার উপরে বাচ্চা সামলানো এত কষ্টকর, একটুও বোঝার চেষ্টা করে না আমাকে। কি বিড়বিড় করছো তুমি? হ্যাঁ শোনো, আমার একটা আত্মসম্মান বোধ আছে। আমি আর যাই হোক না কেন বউয়ের গোলামিটা অন্তত করতে পারবো না। আমার কাজ বাইরে পরিশ্রম করে টাকা ইনকাম করে আনা, আমি সেটাই করি। আর তোমার কাজ ঘর সংসার সামলানো, বুঝেছো? জুলেখা দেবীকে বোঝার মতো, তাকে সাহায্য করার মতো কেউই ছিল না। সব কাজ তাকে একাই করতে হতো। পুরানো দিনের কথা মনে পড়ে যাওয়ায় সে আর কিছু না বলে তার ঘরে চলে যায়। দেখলে তো, মা রাগ করলো। সেই জন্যই বলতাম তোমাকে, ছাড়ো, আমার হেল্প করতে হবে না, হেল্প করতে হবে না। তুমি জোর করে সব সময়। জানি না এবার মা আমাকে কি বলবেন। মা কিছুই বলবে না তোমাকে। যা বলার আমাকে তো বলে দিয়েছে, আর আমিও যা বলার বলে দিয়েছি। মা যাই বলুক না কেন, আমি তোমার কাছে সাহায্য করব, ওকে? না রনি, আর নয়, যা হওয়ার হয়েছে, বাদ দাও এসব। আসলে রনি, মা তোমাকে খুব ভালোবাসেন, তাই মা চান না যে তুমি ঘরের কাজ করো আর তোমার কষ্ট হোক। হ্যাঁ, আর আমিও তোমাকে ভালোবাসি, তুমি আমার বউ। আমি তোমাকেও কষ্টে দেখতে পারবো না। আমিও চাই না যে তুমি একা একা ঘরের কাজ করো, বুঝেছো? বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে চন্দ্রিমা জানতে পারে যে তার বাবা খুব অসুস্থ। তার মা তাকে কয়েকদিনের জন্য যেতে বলে। রনি, আমি ধরো ওই 1 সপ্তাহ থাকবো, তুমি কিন্তু যা বললাম মাথায় রেখো। মায়ের এখন আর কাজ করার অভ্যাস নেই, আর কাজ করার মতো বয়সও নেই। মা একা একা কাজ করতে পারবেন না, তুমি মায়ের হাতে হাতে সাহায্য করো, কেমন? চন্দ্রিমা তার বাবা মায়ের কাছে চলে যায়।
বাড়ির সব কাজের দায়িত্ব জুলেখা দেবীর উপর এসে পড়লে সে খুব রেগে যায়। খেয়ে দিয়ে কাজ নেই, ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে চলে গেল। শুধু কাজ না করার ধান্দা। এত কুড়ে বউ আমি কোনোদিনও দেখিনি। নিজে তো কোনো কাজই করতো না, আমার ছেলেকে দিয়ে সব করাতো, তাতেও ওর হচ্ছিল না। এত সকালবেলা উঠে রনির জন্য ব্রেকফাস্ট বানাও, তারপর টিফিন রেডি করো, আরো কত কি। জুলেখা দেবী নিজে নিজে বিড়বিড় করতে করতে রান্নাঘরে যায়। সে তাড়াহুড়ো করে রান্নার আয়োজন করতে শুরু করে। 9টা বেজে গেছে, কখন কি করব কে জানে বাবা। রুটি করো, ভাত করো, 2 রকম তরকারি করো, চা করো, এই করো, ওই করো, সেই করো, জ্বালা আর জ্বালা আমার কপালেই জুটেছে। তখন সেখানে রনি আসে। মা আমাকে দাও, আমি সবজিগুলো কেটে দিচ্ছি, তুমি অন্য কিছু করো ততক্ষণে। কি হলো, দাও। না বাবা, তোকে কিছু করতে হবে না, তুই যা বাবা, তুই আরাম কর। আমি তোকে দিয়ে কাজ করাতে পারবো না। আমি তোর বউয়ের মতো নির্দয় না। আমি জানি যে অফিসে গিয়ে তোকে সারাদিন অনেক খাটাখাটনি করতে হয়। না মা, চন্দ্রিমা নির্দয় নয়। আমি যেমন অফিসে অনেক খাটাখাটি করি, তেমনই চন্দ্রিমাকেও করতে হয়। তারপরও ও বাড়ির সব কাজ করে। ওকে সাহায্য করা যেমন আমার কর্তব্য, তেমনই এখন তোমাকে সাহায্য করাও আমার কর্তব্য। তুমি একা একা পারবে না, অনেক দেরি হয়ে গেছে। আমরা দুজনে মিলে করলে তাড়াতাড়ি হবে, বুঝেছো? এই বলে রনি তার মায়ের হাতে হাতে রান্নার কাজে সাহায্য করতে থাকে। শুধু তাই নয়, রনি জানতো যে তার মায়ের হাঁটুতে ব্যথা বলে তার মা ঘর মুছতে পারবে না। তাই সে স্নান করতে যাওয়ার আগে ঘরও মুছে ফেলে। সে তার মায়ের অনেক কাজই কমিয়ে দিয়েছিল। এসব দেখে জুলেখা দেবীরও বেশ ভালোই লাগছিল। খাওয়া দাওয়া সেরে রনি অফিসে চলে যায়। জুলেখা দেবীর শরীরটা ভালো না লাগায় সে গিয়ে ঘুমিয়ে পড়ে। সারাদিন সে শুয়েই থাকে। সন্ধেবেলা সে খুব কষ্ট করে উঠে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে যেতেই সে অবাক হয়ে যায়। সে দেখে যে রান্নাঘরের সব নোংরা বাসনপত্র সহ সমস্ত রান্নাঘর একেবারে পরিষ্কার চকচক করছে। মা তুমি উঠে গেছো? আজকে আমার অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। ভাবলাম রাতে রান্না করে রাখি, তুমি ঘুমাচ্ছিলে বলে ডাকিনি। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। 1 সপ্তাহ পর রনি চন্দ্রিমাকে আনতে তাদের বাড়িতে যায়। সেই দিনটা রনিকে ওখানেই থাকতে হয়। আর সেদিন বাড়ির সব কাজ জুলেখা দেবীকে একদমই একা একা করতে হয়। সে মনে মনে তখন বুঝতে পারে যে কেউ হাতে হাতে সাহায্য করে দিলে কতটা সুবিধা হয়, কতটা ভালো লাগে যখন কাছের কেউ কেয়ার করে। জুলেখা দেবী আজকে সেটা বুঝতে পেরেছিল। সে মনে মনে তার ভুল বুঝতে পারে। সে রনি ও চন্দ্রিমার বাড়ি ফিরে আসার অপেক্ষা করতে থাকে। পরের দিন। বাবা রনি, তোর এসে গেছিস? বৌমা, রনি, তোদের দুজনকেই বলছি বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি ভুল ছিলাম, তুই ঠিক ছিলিস রনি। বৌমার কাজে তুই যতদিন পারিস সাহায্য করে যাবি বাবা। এটা সবাই পারে না, আর যারা পারে তাদের বউগুলো সত্যি খুব ভাগ্যবতী হয়। হ্যাঁ মা, আমি চন্দ্রিমার কাছে সাহায্য করতাম আর এখনো করব। তাতে সমাজ আমাকে বউয়ের গোলাম বললেও আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছো?